লঙ্ঘনে অভিযুক্ত সামরিক অফিসারদের অবশ্যই বিচার করতে হবে, এখানে কোনো ছাড় নাই। এটাই যদি আমরা ছাড় দেই তাহলে আমরা 5ই আগস্ট থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই, আমরা হাসিনার 15 বছর থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই। এটা যদি বিচার নিশ্চিত করতে পারি তাহলে সামরিক বাহিনীর মধ্যে যেগুলি উচ্চাকাঙ্ক্ষী অফিসাররা থাকবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব, ভবিষ্যতের জন্য আমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারব। এবার আমি আসব রাষ্ট্রীয় সংস্কার। এই সমস্ত সংস্কার মূল্যহীন যদি আমরা রাষ্ট্রের সংস্কার না করি। রাষ্ট্র যদি বর্তমান অবস্থায় রেখে দেই, সেনাবাহিনীর সংস্কার করে কোনো লাভ নাই। কারণ রাষ্ট্রের বর্তমান অবস্থায় শেখ হাসিনা কেমন করে ব্যবহার করলেন সেনাবাহিনীকে, তিনি কেন ব্যবহার করলেন? ব্যবহার করলেন তিনি যাতে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেন। 5 বছরের ক্ষমতা 15 বছরে টেনে নিয়ে গেছেন, পারলে 20 বছর থাকতেন বর্তমান রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। কাজেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার। আমি এখন একটা র্যাডিক্যাল প্রপোজাল আপনাদের জন্য দিতে যাব। এই র্যাডিক্যাল প্রপোজালে আপনারা চমকে উঠবেন, রাজিও হবেন না, রাজি হতেও পারেন। র্যাডিক্যাল প্রপোজাল হলো বাংলাদেশ মাস্ট গো ব্যাক টু প্রেসিডেন্সিয়াল সিস্টেম। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাওয়া ছাড়া আমাদের এখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই। কেন বোঝাই আপনাদেরকে? এখন যে পার্লামেন্টারি সিস্টেম আছে তাতে দল ইলেকশন করে। দল ইলেকশন করলে সেই দলের যদি 151টা সিট হয়ে যায়, তারা অনাদি অনন্তকাল, সেই কি বলে কিয়ামত পর্যন্ত সেই দল ক্ষমতায় থাকতে পারবে, আপনি এখান থেকে মুক্তি পাবেন না। এবং যারা বলে, ধরেন এরকম বললো যে ঠিক আছে 3 টার্ম পর পর প্রাইম মিনিস্টার হতে পারবে না, এরকম যদি কোনো নীতি থাকে তাহলে কি হবে? আমি ধরেন সেই পার্টির চিফ, আমি 2 টার্ম প্রাইম মিনিস্টার হলাম, 3 নম্বর টার্মে আমার ওয়াইফকে সেখানে বসিয়ে দিলাম 3 নম্বর টার্মে, 4 নম্বর টার্মে গিয়ে আবার আমি প্রাইম মিনিস্টার হয়ে গেলাম। তাহলে তো একই জিনিস চলবে, কোনো পরিবর্তন নাই। কাজেই আমাদের 2 টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যেতে হবে যদি আমরা রাষ্ট্রকে সঠিক পথে আনতে চাই। 2 টার্ম, 5 বছরের 2 টার্ম, এর বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না, এটাই হচ্ছে আমার প্রস্তাব। এবং সেখানে বাংলাদেশের সাধারণ মানুষও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে, যে কেউ প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে। তাকে যদি জনগণ অ্যাকসেপ্ট করে, এখানে যারা বসে আছেন তাদের মধ্যে একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারে যদি জনগণ তাকে ভোট দেয়। জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে, কিন্তু প্রেসিডেন্টের সাথে সংসদের একটা ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। অনেকে আপনারা বলতে পারেন আমাদের প্রেসিডেন্ট সিস্টেম তো আগেও ছিল। না, আমি যেটা প্রস্তাব করতে যাচ্ছি, এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম আগে কখনো ছিল না। তখন কিন্তু প্রেসিডেন্টের আবার একচ্ছত্র ক্ষমতা ছিল। আমরা কোনো একচ্ছত্র প্রেসিডেন্টের ক্ষমতা চাই না আমাদের দেশে, আমরা ভারসাম্য চাই ক্ষমতা। এখানে পার্লামেন্টের সাথে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য থাকবে। সেটা কি? ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। বাজেট প্রদান, বাজেট তৈরি করতে হবে, তার মানে প্রেসিডেন্টের একবার ক্ষমতা থাকবে পার্লামেন্টের কাছে এটা ফেরত পাঠানোর জন্য, এবং পার্লামেন্ট তখন এটাকে আবার বিচার বিবেচনা করবে। আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের বাজেট যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট উভয় জায়গায় অনুমোদিত হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের 1 টাকাও খরচ করা যাবে না। এই ক্ষমতার ভারসাম্যের এক্সাম্পল আমি দিলাম। অন্য সব ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ভারসাম্য রাখবো সর্বক্ষেত্রে। 2 নম্বর, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার আমাদের অবশ্যই লাগবে। বাংলাদেশে যতক্ষণ গণতন্ত্র স্থাপিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার লাগবে। কিন্তু কেমন সরকার? সেটা চিফ জাস্টিস হবেন সরকার প্রধান। চিফ জাস্টিস সরকার প্রধান হলে বিচার বিভাগ কিভাবে ধ্বংস হয় সেটা আমরা গত 30 বছরে দেখেছি। বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয়, সেটার প্রধান কারণ ছিল নির্বাচনী এই কেয়ারটেকার ব্যবস্থা। কারণ সব দলই চেয়েছে আমার লোক যেন চিফ জাস্টিস থাকে যখন আমি ইলেকশন করব, এবং এটা করতে গিয়ে পুরো বিচার বিভাগ রাজনীতিকরণ হয়ে গেছে। কাজে এই প্রধান বিচারপতিকে এই দায়িত্ব দেওয়া যাবে না। দিলে পরে বিচার বিভাগকে আমরা স্বাধীন রাখতে পারবো না, বিচার বিভাগে ওই পলিটিক্সের ওখানে হয়ে যাবে। তো আমার একটা প্রপোজাল আছে, আবারও বলি আমার প্রপোজাল, ইউ মে অ্যাকসেপ্ট, ইউ মে রিজেক্ট, আপনাদের আর একটা ভালো প্রস্তাব থাকতে পারে। আমার প্রস্তাব হলো
11 জনের তত্ত্বাবধায়ক সরকার হবে, 11 জনের, 11 মেম্বার, 11 জন, এই 11 জন মিলে তত্ত্বাবধায়ক সরকার হবে। এই 11 জন নিজেদের মধ্যে ভোট দিয়ে তাদের নাম্বার 1 ঠিক করবে। দিস ইজ মাই প্রপোজাল ফর কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা হলে পরে আমরা বিচার বিভাগকে এর থেকে আলাদা রাখতে পারবো। 3 নম্বর, একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লাগবে। এখানে কেউ কেউ বলছেন, আমরা হয়তো শুনবো আমার পরবর্তী যিনি কথা বলবেন তার কাছ থেকে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কথা বলছেন। যেটাই করেন না কেন, একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লাগবে যিনি সরকার প্রধান বলতে আমি প্রেসিডেন্ট মিন করছি, প্রেসিডেন্টের সাথে সশস্ত্র বাহিনীর একটা ব্রিজ হিসেবে কাজ করবেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর 4 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব কমানোর জন্য, কমানো শুধু না, যাতে দূরত্ব না থাকে এবং যাতে ভবিষ্যতে কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়, এটার জন্য আমার 4 নম্বর প্রস্তাব, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সামরিক অফিসারদের অবশ্যই বিচার করতে হবে। এখানে কোনো ছাড় নাই। এটাই যদি আমরা ছাড় দেই, তাহলে আমরা 5ই আগস্ট থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই, আমরা হাসিনার 15 বছর থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই। এটা যদি বিচার নিশ্চিত করতে পারি, তাহলে সামরিক বাহিনীর মধ্যে যেগুলি উচ্চাকাঙ্ক্ষী অফিসাররা থাকবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। ভবিষ্যতের জন্য আমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারব। আমার বক্তব্য প্রায় শেষ করে এনেছি। আমি অনেক প্রস্তাব আপনাদেরকে দিয়েছি আজকে। এই সব প্রস্তাবের সাথে আপনারা একমত হবেন এমন আশা আমি করি না, কিন্তু আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আজকে এমন একটা বিতর্কের সূচনা করা, যেই বিতর্কের পরে আমরা সবাই মিলে এক হয়ে আলোচনা করে আমরা এমন একটা রিফর্ম করতে পারবো, যেই রিফর্মের ফলে বাংলাদেশ একটা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে, বাংলাদেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, প্রয়োজনে বাংলাদেশের জনগণ এবং সশস্ত্র বাহিনী একসঙ্গে বিদেশি আক্রমণকে মোকাবেলা করবে। আমি ওরকম একটা রাষ্ট্র দেখার স্বপ্ন দেখি, যেখানে জনগণ এবং সশস্ত্র বাহিনী একসাথে দাঁড়াবে। তার একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেই। কয়েক মাস আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আমি একটা ছবি দেখেছিলাম। বিজিবি এক জওয়ান, তিনি অস্ত্র তাক করে আছেন ভারতের দিকে, আর তার পাশে একজন কৃষক হাতে একটা কাস্তে নিয়ে সে ওখানে দাঁড়িয়ে আছে। তার মানে রাষ্ট্র পাহারা দিচ্ছে, সেই কাস্তে হাতে কৃষক এবং বন্দুক হাতে সশস্ত্র বাহিনীর মেম্বার। আমি ওই বাংলাদেশের স্বপ্ন দেখি এবং ওই বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য আমি আজকে আপনাদের কাছে কতগুলো প্রস্তাব রাখলাম। আমি রাওয়া ক্লাবকে এবং কর্নেল হককে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এরকম একটা অডিয়েন্স আমাকে উপহার দেওয়ার জন্য, যেই অডিয়েন্সের কাছে আমি আমার এই প্রস্তাবগুলো রাখতে পারলাম। এবং আপনাদেরকে বলি, সরকারের বিভিন্ন সংস্থা থেকে আমাকে গত 5 মাসে বহুবার টেলিফোন করে বলা হয়েছে তাদের কাছে গিয়ে বাংলাদেশের সংস্কার প্রস্তাব দেওয়ার জন্য। আমি যাই নাই। এই প্রথম আমি মনে করেছি রাওয়া ক্লাব ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম যেখানে আমি সংস্কার প্রস্তাব দিতে পারি, কারণ রাষ্ট্র পরিচালনায় জনগণের সাথে সশস্ত্র বাহিনীর ভয়েস থাকতে হবে। এই জন্য আমি মনে করেছি রাওয়া ক্লাব ইজ দ্য বেস্ট প্লেস যেখানে আমি এই র্যাডিক্যাল আইডিয়াগুলো আপনাদের জন্য দিতে পারি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা এতক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন ধৈর্য ধরে, এই জন্য অসীম কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।